আসলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটা আন্তর্জাতিক সংগঠন, আপনারা সবাই জানেন। তো আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি গত মার্চ মাস থেকে। আনুমানিক 4 মাস হয়েছে এবং 4 মাসের মধ্যে এটা আমার দ্বিতীয় সফর এখানে। তবে আমার মনে হয় এটা আপনারা সবাই জানেন যে পৃথিবীর মধ্যে একটা অন্যতম বড় একটা প্রোগ্রাম চলছে রেড ক্রিসেন্টের। এখানে প্রায় 14 বা 16 লক্ষ রোহিঙ্গা এখানে আছে, যাদের জন্য আমাদেরকে বিভিন্ন রকম সার্ভিস দিতে হয়। তো আমি এই 4 মাস পরে আসছি, মোটামুটি একটা রুটিন ভিজিটের মতোই। কারণ এই রেড ক্রিসেন্ট সোসাইটি এখানে অনেকগুলো প্রজেক্ট চলতেছে, আপনারা জানেন। এমআরআর প্রজেক্ট, পিএমও প্রজেক্টগুলো চলতেছে। তো বিশেষ করে এই কাজগুলি কেমন চলে এটা দেখভাল করার দায়িত্ব আমার। তো আমি হয়তো আমার আরও বেশি আসা উচিত, বাট বিভিন্ন কাজকর্ম থাকার কারণে সবসময় আমি নিয়মিত আসতে পারি না। বাট আমি চেষ্টা করব আরও বেশি করে যেন এখানে আসা যায়, কারণ এই বাংলাদেশ সোসাইটির এই অত্যন্ত একটা বড় পরিসরে এখানে যেহেতু কাজ করে, এটা প্রত্যেকটা অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টরগুলো ঠিকমতো যেন দেখভাল করা যায় সেটার চেষ্টা করব। আর আপনারা তো জানেন যে এখানে প্রায় 1.6 মিলিয়ন বা 16 লক্ষ বা 14 লক্ষ লোক যারা এখানে আসছে, যাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হচ্ছে, বিভিন্ন রকম সহযোগিতা করতে হচ্ছে। এটা আপনারা জানেন, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমেই তাদের থাকা, বাসস্থান, তাদের খাদ্য, তাদের সমস্ত যে লাইভলিহুডগুলো, যে বেসিক রিকোয়ারমেন্টগুলো আমাদের ফুলফিল করতে হচ্ছে, সেগুলো করতে গিয়ে আমরা এখন বিশেষভাবে একটা ফান্ডিংয়ের সমস্যায় পড়ছি। গ্র্যাজুয়ালি অনেক ফান্ড উইথড্র হয়ে গেছে। তো আমরা সেই সাথে চেষ্টা করতেছি বিভিন্ন কর্মকাণ্ডগুলো যেন এগিয়ে নেওয়া যায়, আমাদের ফান্ডিংটা কীভাবে বাড়ানো যায়। তো ফান্ডিংটা যদি বাড়ানো না যায়, কারণ আমরা জানি না আমাদের এই সমস্যা, এই এতগুলো লোক কখন আমরা যথাস্থানে ওদেরকে ফেরত দিতে পারবো, বা এটা ডিপ্লোম্যাটিক চলছে, আলোচনাও চলছে। তা আমরা হোপফুল যে নিশ্চয়ই খুব শীঘ্রই তাদেরকে আবার আমরা পুনর্বাসন করতে পারবো তাদের নিজস্ব জায়গায়, নিজস্ব দেশে। বাট সেটা যেহেতু আনসার্টেন, বাট যতদিন পর্যন্ত সেটা নিশ্চয়তা না পাওয়া যায়, আমাদেরকে এই কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে। এদেরকে হেল্প করার জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। আর নতুন আমাদের বিশেষ করে অর্থনৈতিক সংস্থান, আমাদের যে বাজেট ফান্ডিংটাকে আমাদেরকে বাড়াইতে হবে। তো ইতিমধ্যে আমি জেনেভা গিয়েছিলাম গত মাসে। জেনেভাতে আইএফআরসির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গভর্নিং মিটিংয়ে। তো সেখানেও আমি দেখে আসছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এটা সবাই জানে, এটা একটা ব্র্যান্ডেড অর্গানাইজেশন। বিডিআরসিএস যে ব্র্যান্ডেড অর্গানাইজেশন, হয়তোবা কোনো কারণে হয়তো বিগত 16-15 বছরে বা 17 বছরে কিছু দুর্নাম হয়েছে, অথবা যেটা এটা হয়তো অনেক কিছু আমাদের জানা ছিল না, অনেকেই জানতেন না। বাট জুলাই আগস্ট 24 সালের ঘটনার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু নতুন অনেক জিনিস আমাদের জানা হয়েছে, বা পৃথিবীর আন্তর্জাতিক অনেক জিনিস জানতে পারছে। সেই জন্য তাদের মধ্যে একটা সন্দেহ যে আসলে কি আমরা ইন্টিগ্রিটি নিয়ে কাজ করতে পারছি কি না। তবে আমি বলে আসছি যে আমার বর্তমান সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, ওনারা বলে দিয়েছেন যে আপনাকে দায়িত্ব দিয়েছি এই একটা বিশেষ সময়ে, যেই সময়টা বাংলাদেশে কোনো আসবে কিনা আপনি অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করে যান। আমাকে গভর্নমেন্টের পক্ষ থেকে নিযুক্ত পরপরই বলা হয়েছে যে আপনি এখানে 100% স্বাধীনভাবে কাজ করবেন, যেটা হয়তো রেড ক্রিসেন্টের মূল নীতির মধ্যেই আছে। আমরা জানি যে বিশেষ করে ফান্ডামেন্টাল 7টা নীতি আছে। আমি দু একটা বলি, যেমন নিরপেক্ষতা, নিউট্রালিটি, ইম্পার্শিয়াল, হিউম্যানিটি এবং ইন্ডিপেন্ডেন্স, ইউনিটি। এই নীতিগুলোর মধ্যে ইন্ডিপেন্ডেন্স একটা বিরাট ইম্পর্টেন্ট। তা আমাকে বলা হয়েছে যে আপনি আপনার কাজ করে যান, রেড ক্রিসেন্ট সোসাইটিকে যতটুকু সংস্কার করা, রিফর্ম করার আপনি করেন, যেটা আমাদের প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা অর্গানাইজেশনকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এখন রিফর্ম করার আমাদের জরুরি হয়ে পড়েছে এবং কাজ চলছে। তা আমি চেষ্টা করতেছি এখানে রিফর্ম যতটুকু করা যায়, আমি যতদিন আছি এই সময়টাতে যেন রিফর্ম এবং সংস্কার যেন করতে পারি, সেই চেষ্টা আমি করে যাচ্ছি। আর সেই সাথে আমাদের যে অর্থের সংকলন অথবা বাজেটিং, ফান্ডিংয়ের ব্যাপারটা আমি অলরেডি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেছি। তার মধ্যে আমাদের বিশেষ করে সহযোগী পার্টনার যারা আমাদের জাতীয়ভাবে অনেক
জাতীয় বাজেটে অনেক রোল প্লে করে। চায়না, জাপান, এই দেশের প্রতিনিধির সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে যেহেতু আমাদের অনেক ফান্ড উইথড্র হয়ে গেছে, ইউএস এইড এবং আদার যে ফান্ডগুলো আমাদের কমে গেছে, তারা আমাদেরকে সেই ফান্ডগুলো রিপ্লেসের মাধ্যমে আমাদের এই এই মানবিক কর্মতৎপরতা যেন আমরা চালিয়ে যেতে পারি, তারা আমাদেরকে হেল্প করবেন। তাছাড়াও আমি কথা বলেছি আমাদের সৌদি আরবের সাথে প্রতিনিধির সাথে কথা বলেছি। আমি আমাদের টার্কির প্রতিনিধির সাথে কথা বলেছি এবং বিশেষ করে আমাদের এখন যারা হেল্প করছে তারা তো আছেই, আইএফআরসি, আইসিআরসি এবং বিশেষ করে কাতার রেড ক্রিসেন্ট এখানে আমাদেরকে অনেক হেল্প করতেছে। আমি আশা করি কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতা আরও আমাদেরকে বাড়িয়ে দেবে। তা আমি সেই জন্য আশাবাদী যে আমি রিফরমেশনের সাথে সাথে এবং আমাদের সংস্কার প্রয়োজন যেগুলো দরকার সেটার সাথে সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যেই সমস্যা যেখানে ফান্ডিং সমস্যাটা আছে সেটাকে আবার যেন আমরা ফান্ডিংটা যেন অব্যাহত রাখতে পারি, আমাদের এই মানবিক কার্যকলাপ যেন চলতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি দেশবাসীকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে সবাই যেন এই বিডিআরসি মানে বাংলাদেশ রেড সোসাইটিকে সহযোগিতা করেন। এবং আমি বিশেষ করে এখানে একটা বিশেষ রিকোয়েস্ট করব, এটা মানে বিশেষ এটা সংশ্লিষ্ট না, আমি সবাইকে বলবো যে বেশি আপনারা বেশি করে রেড ক্রস সোসাইটির পার্মানেন্ট সদস্য হন, আজীবন সদস্য হন। আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে, তাহলে রেড ক্রস সোসাইটি আরও কিন্তু উন্নতি হবে বলে আমি মনে করি। আর আমাদেরকে আরও একটা বিশেষ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, যে আমাদের যে কমিটিগুলো বিশেষ করে ব্রাঞ্চ কমিটি এবং যে সেন্ট্রাল কমিটি, তো আমি মনে করি গঠনের কাজ আল্লাহর রহমতে 80% শেষ হয়ে গেছে। আমি আশা করি আগামী মাসের মধ্যে বা 1-2 মাসের মধ্যে আমি বাকি পুরো কাজটা শেষ করতে পারবো।